হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি নতুন রিলিজ হওয়া মুভি সাইয়ারাকে। তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি স্টোরিটা জেনে নিই। মুভির শুরুতেই আমরা ভানি নামক একজন মেয়েকে দেখতে পাই, যে কিনা রেজিস্ট্রি অফিসে ছিল, কারণ আজকে তার বিয়ে ছিল মহেশ নামের ছেলের সঙ্গে। তার মহেশের সঙ্গে বেশ অনেকদিন রিলেশন ছিল, আর আজ তাদের বিয়ে। হঠাৎ করেই মহেশ তাকে ফোন করে জানায় যে সে এয়ারপোর্টে রয়েছে আর সে আজকে আসতে পারবে না। তখন ভানু জিজ্ঞাসা করে যে সে কবে নেক্সট ডেট নেবে। তখন তাকে মহেশ জানায় যে সে আর কোনোদিনও ফিরতে পারবে না। এটা শোনার পরে ভানি খুবই অবাক হয়ে যায়। আসলে মহেশের কাছে তার বসের মেয়ের জন্য সম্বন্ধ এসেছিল, আর সে ভানির কথা না ভেবে সেটাকে হ্যাঁ বলে দেয়। মহেশের চলে যাওয়ার পরে ভানি পুরোপুরি ভেঙে পড়েছিল, এমনকি সে কথা বলাও বন্ধ করে দিয়েছিল। আর এইভাবেই দেখতে দেখতে 6টা মাস কেটে যায়, যার কারণে ভানির বাবা মাও অনেক বেশি চিন্তিত ছিল। সবসময় ভানি তার ডায়েরিতে কিছু না কিছু লিখতেই থাকতো, কিন্তু একদিন ভানির মা তাকে বোঝায় এইভাবে তো জীবন আগে যাবে না, তাই না? তোমার মহেশকে ভুলে গিয়ে নিজের জন্য কিছু করা উচিত। তারপরের দিন ভানি সোজা জব ইন্টারভিউ এর জন্য যায়। রাস্তায় যেতে যেতে সে একটা ছেলেকে দেখতে পায় যে নিজের মতনই যাওয়া আসা করছিল। তারপরে ভানি মিডিয়া হাউসে ইন্টারভিউ এর জন্য যায়, আর তখনই তার ডায়েরিটা বাইরেই পড়ে গিয়েছিল। তারপরে ভানি সেখানে গিয়ে ইন্টারভিউ দেয় এবং জবটাও পেয়ে যায়। তারপরে সেই ছেলেটা সেখানে চলে আসে যে ভানিকে দেখতে পেয়েছিল, আর তার ডায়েরিটাও ভানিকে ফেরত দিয়ে দেয়। আর সেই ডায়েরিটাকে একটুখানি পড়েও নিয়েছিল সে, আর সেই ডায়েরির মধ্যে ভানি অনেকগুলো পোয়েট্রি লিখেছিল। তারপরে সেই ছেলেটা, যার নাম হলো ক্রিশ কাপুর, সে সোজা ওখানকার এডিটরকে গিয়ে মারধর করতে শুরু করে দেয়, কারণ সেই লোকটাই তার পুরো অ্যালবামটাকে রিভিউ করেছিল। আর সেখানে শুধু ব্যান্ডের একটা মেম্বারেরই খুব তারিফ করা হয়েছিল, কারণ ওই মেম্বারটির বাবা অনেক বড় লোক ছিল। ক্রিশের মান্যতা ছিল যখন পুরো ব্যান্ডটাই তাদের, তাহলে তাদের সবার নামই আসা উচিত ছিল, নাকি শুধু একজনের তারিফ করা উচিত ছিল তার। এরপরে ক্রিশ সোজা গিয়ে সেখানকার পোস্টার থেকে তার ওই বন্ধুটার নাম সরাতে শুরু করে, কারণ সে তো এখন অনেক পপুলার অলরেডি হয়ে গিয়েছে। আর সেই কারণে এদের লড়াইও ক্রিশের সঙ্গে হয়ে যায়। আসলে ক্রিশ একজন বড় সিঙ্গার হতে চায়, যার অনেক অনেক ফ্যান থাকবে, যার অনেক টাকা পয়সা থাকবে। সে বড় কিছু করতে চায় জীবনে। তারপরে ক্রিশের বন্ধুরা রেগে গিয়ে তাকে বলে যে আমরা আর তোর সাথে কোনো গান বাজনা করব না। কিন্তু ক্রিশের একটা দোস্ত, যার নাম হচ্ছে কেভি, সে শেষ অব্দি ক্রিশের সঙ্গেই ছিল। তারপরে ক্রিশ আজকের শোটা গিয়ে একলাই করে, আর লোকেদের তার পারফরমেন্সটা খুবই ভালো লাগে। তারপরে কেভি ক্রিশের কাছে এসে বলে যে আমাদের ক্রুটাকে এভাবে শেষ করে দিস না। তখন ক্রিশ রেগে গিয়ে বলে যে আমি একলাই দেখে নেবো, আমার কারুর হেল্পের কোনো দরকার নেই। তখন কেভি তাদেরকে জানায় যে একজন ফেমাস র্যাপার প্রিন্স তার ম্যানেজার আমাদেরকে ডেকে পাঠিয়েছে। এটা শোনার পরে ক্রিশ পরের দিন বিনীত নামের একজন লোকের সাথে গিয়ে দেখা করে। তখন বিনীত ক্রিশকে বলে যে আজকে স্টাইলের গান চাই, বানাতে পারবে তুমি? তখন ক্রিশ বলে যে হ্যাঁ পারবো, কিন্তু আমার 3টে শর্ত রয়েছে। প্রথম শর্ত হচ্ছে আমিও মিউজিক ভিডিওতে আসবো, দ্বিতীয় হচ্ছে আমার সোশ্যাল মিডিয়াকে প্রমোট করা হবে, আর 3 নম্বর হচ্ছে আমার রয়্যালিটি চাই। যেই কথাতে প্রিন্সও রাজি হয়ে যায়। সে বলে আমার শুধু গানটা চাই 3 দিনের মধ্যে। এটা শোনার পরে তো কেভি খুবই অবাক হয়ে যায় যে ক্রিশ এত তাড়াতাড়ি গান কি করে বানাবে। আর সেই সময় সেখানে আমরা ভানিকে দেখতে পাই, যে নিজের কোম্পানির তরফ থেকে প্রিন্সের ইন্টারভিউ নিতে এসেছিল, কিন্তু ভানি ইন্টারভিউটা পায় না। তখন ক্রিশ এসে সোজা ভানিকে বলে তুমি অনেক ভালো লেখো, আমার সাথে গান বানিয়ে নাও, তাহলে আমি তোমাকে ক্রিশের ইন্টারভিউ দিয়ে দেবো। তারপরে ভানির ডায়েরি থেকে কিছু পোয়েট্রির লাইনস ক্রিশ ওখানে গেয়ে শোনায়, আর প্রিন্স তখন গানটা শুনে বলে যে হ্যাঁ আমার এরকমই গান লাগবে। যদিও বা প্রবলেম এটা ছিল যে ভানি পোয়েট্রিটাকে পুরো করেনি, কিন্তু ক্রিশ এদিকে প্রিন্সকে বলে দেয় যে 3 দিনের মধ্যে সে তাকে গানটা দিয়ে দেবে। এরপরে ক্রিশ ভানিকে পরের দিন নিজের স্টুডিওতে ডাকে আর তাকে গান লিখতে বলে, কিন্তু ভানির এখানে কোনো ফিল আসছিল না, সে কোনো মোটিভেশন পাচ্ছিল না লেখার। আর যখন তাকে ক্রিশ প্রেশারাইজ করছিল, তখন সে বলে দেয় যে এভাবে তো গান লেখা যায় না, তাই না? আমার একটা ভালো পরিবেশ লাগবে যেখানে আমি মন খুলে লিখতে পারবো, আর আমি বহুত দিন ধরে এই ইনকমপ্লিট পোয়েট্রিটাকে কমপ্লিট করতে পারছি না। আসলে মহেশের থেকে ধোকা খাওয়ার পরে ভানি আর কিছু লিখতে পারতো না ঠিকভাবে। তারপরে ক্রিশ সোজা এখান থেকে ভানিকে একটা গ্রাউন্ডে নিয়ে যায়, যেখানে সে নিজের মনটাকে ঠান্ডা করতে বারবারই যেত। সে খেলতে খেলতে ভানিকে সেই সব কিছু ইমাজিন করানোর চেষ্টা করছিল যেগুলো সে করতে চায় লাইফে। আর ভানিরও খুব ভালো লাগে, যার কারণে এরা মিলে তার জন্য একটা গান বানিয়ে দেয়, যেখানে ভানি সেই সংটা লিখে দিয়েছিল। এই দুদিনে ভানি ক্রিশের সাথে থেকে খুবই ভালো অনুভব করছিল। যখন ক্রিশ খেয়ে প্রিন্সকে এই গানটা শোনায়, তখন সে খুব তারিফ তো করে, কিন্তু তার ম্যানেজার বলে
যে প্রিন্সের গানের মধ্যে কোনো র্যাপ থাকবে না। আর প্রিন্সের মাথাটাও ঘুরে যায়। সেও বলে যে গানের মধ্যে র্যাপ না থাকলে এটা আমার গান কিভাবে পৌঁছাবে। তখন ক্রিস রেগে গিয়ে বলে দেয় যে হ্যাঁ হয়ে যাবে, কিন্তু ভানির এই কথাটা একদমই ভালো লাগে না। ভানির মান্যতা ছিল এই গানটা মন থেকে বেরিয়েছে, আর এর মধ্যে র্যাপ ভরে একে বরবাদ করা উচিত না। এই কথাটা সে ক্রিসকে জানায়, কিন্তু ক্রিস তাকে বলে যে এইভাবে আমি এই ডিলটাকে ছাড়তে পারবো না। আর অন্যদিকে আমরা দেখতে পাই ক্রিসের কাছে অনেকগুলো পুলিশওয়ালা চলে আসে আর এসে বলতে থাকে তোর বাবাকে রাস্তায় পাওয়া গিয়েছে। বারবার এরকম হলে কিন্তু তোর বাবার সঙ্গে সঙ্গে এবার তোকেও তুলে নিয়ে যাব থানার মধ্যে। এই কথাতে ক্রিস রেগে গিয়ে তার বাবাকে ধাক্কা মেরে দেয়। তুমি আমাকে শান্তিতে বাঁচতে দেবে কিনা। আর নিজের বাবাকে অনেক অপমান করে ক্রিস সেখান থেকে চলে যায়। যদিও বা এটা দেখার পরে ভানি খুবই অবাক হয়ে গিয়েছিল যে ক্রিস এটা কিভাবে করতে পারলো তার বাবার সাথে। অন্যদিকে কেডি জানায় যে ক্রিসের মা মারা যাওয়ার পরে তার বাবা নেশার মধ্যে থাকতো, আর সেই কারণে ক্রিস তার বাবাকে দু চোখে দেখতে পারে না। আর এই কারণে ক্রিস খুব তাড়াতাড়ি বড় লোক হতে চায়। তারপরে ক্রিস যখন সেই গ্রাউন্ডে গিয়ে একা মনমরা হয়ে বসেছিল তখন সেখানে তার কাছে ভানি আসে এবং তাকে বোঝাতে শুরু করে আর বলতে থাকে আমি প্রিন্সের জন্য নর্মাল গানের সঙ্গে র্যাপও লিখে দিয়েছি, তুমি তাকে এটা দিয়ে দিও। ভানি তার সঙ্গে সঙ্গে নিজেরও কিছু কথা বলে। সে বলে একটা সময় ছিল যখন আমার লাইফটা পুরো বদলে গিয়েছিল। আমার লাইফে একজন মানুষ ছিল যে আমাকে হঠাৎই মাঝপথে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু তারপর যখন আমার তোমার সাথে দেখা হয় আস্তে আস্তে এই জিনিসগুলোকে নিয়ে আমি বাঁচতে শিখি। আর এখন তুমি নিজে কষ্ট পেও না, আমি চাই তোমার হেল্প করতে। যাই হয়ে যাক না কেন তুমি আমাকে মন খুলে বলতে পারো। এই কথাটা শোনার পরে ক্রিস খুবই ইমোশনাল হয়ে যায়, কারণ তার মায়ের পরে তার সঙ্গে কেউ প্রথম ভালোভাবে কথা বলল। তারপরে ক্রিস ভানিকে বলে আমাকে সাহায্য করো। তখন ভানি সবার প্রথমে ক্রিসকে তার বাবার কাছে নিয়ে যায়, যেখানে আমরা দেখতে পাই তার বাবা একটা আড্ডাখানাতে মদ খাচ্ছিল আর সেখানে টাকা চুক্তা করতে পারছিল না। তখন ক্রিস গিয়ে তার বাবাকে সেখান থেকে ছাড়িয়ে আনে আর এনে একটা রিহ্যাব সেন্টারে নিয়ে যায়, যেখানকার ইয়ারলি কস্ট হচ্ছে 9 লাখ টাকা, কিন্তু সেখান থেকে তারা ভালোভাবে ফিরে আসবে। 9 লাখ টাকার কথা শোনার পরে ক্রিস তখন বলে টাকার অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে। এরপরে আমরা ক্রিসকে দেখতে পাই সোজা বিনীতের কাছে গিয়ে সে বলতে থাকে যে আমার গানের জন্য 10 লাখ টাকা লাগবে, কোনো ক্রেডিট লাগবে না। এটা শোনার পরে বিনীত তখন তাকে 10 লাখ টাকা দিয়ে দেয়। তার বাবার জন্য ক্রিস এই চান্সটাকেও ছেড়ে দিয়েছে। ভানি যখন এই জিনিসটা দেখতে পায় তার খুবই খারাপ লাগে আর সে ভাবতে থাকে ক্রিস বাইরে থেকে যতই শক্ত দেখাক না কেন ভেতর থেকে সে ততটাই ভালো মানুষ। তারপরে ক্রিস তখন ভানিকে বলে যে আজ আমরা শেষবারের মতন দেখা করছি, কারণ তুমি যদি আমার সঙ্গে বেশি দেখা করো তখন তুমিও তোমার লাইফে দুঃখী হয়ে যাবে। এই কথাটা শোনার পরে ভানির বেশ খারাপই লাগে, কারণ সে তো মনে মনেই ক্রিসকে পছন্দ করতে শুরু করে দিয়েছিল। কিছুদিন পরে আমরা প্রিন্সের কনসেপ্ট দেখতে পাই, যেখানে গান শোনার জন্য ওখানে ক্রিসও এসেছিল। তখনই পেছন থেকে ভানিও তাকে আওয়াজ দেয়, যাকে দেখার পরে ক্রিসও তখন বুঝতে পারে যে সেও ভানিকে পছন্দ করতে শুরু করে দিয়েছে। আর তারপর কনসার্টের মধ্যে তারা কিস করে নেয়। তারপর সেখান থেকে ক্রিস আর ভানি চলে যায় ক্রিসের প্লেসে আর সেখানে তারা ইন্টিমেট হয়। আর তার সবকিছুর পরে ভানি তখন ক্রিসকে জিজ্ঞাসা করে তোমার কি কোনো বন্ধু বান্ধব নেই? তখন ক্রিস জানায় যে তাদের সাথে তার ঝামেলা হয়ে গিয়েছে। তারপরে ভানি পরের দিন সকালে ক্রিসকে নিয়ে তার বন্ধুদের কাছে চলে আসে আর এখানে ওর বন্ধুরা তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। তারপরে এরা সবাই মিলে নিজেদের একটা গান বানায়, যেটা ভানি তাদেরকে লিখে দিয়েছিল। আর এই গানটা রিলিজ হওয়ার পরে সব জায়গায় ট্রেন্ড হতে থাকে। এইভাবে ক্রিস আর ভানির লাইফ খুব ভালোভাবে চলতে শুরু করে। আর এমনই একদিন যখন ক্রিস ভানিকে নিয়ে বাড়ি ছাড়তে যাচ্ছিল তখন ভানির বাবা মা তাদেরকে দেখে নেয়। ঘরে যাওয়ার পরে ভানিকে তার মা বারবার বোঝাচ্ছিল যে ওই ছেলেটা ভালো না, ওর সাথে মিশিস না, এবং আগের অনেক কথা তাকে মনে করাচ্ছিল যে আগে কিভাবে তার মন ভেঙেছিল। এই সব কিছু শোনার পরে ভানির প্যানিক অ্যাটাক আসে আর সে সেখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়। আর সেই সময়ই তার ব্যাগটা দেওয়ার জন্য ক্রিস তার দরজার কাছে এসেছিল। এই সব কিছু হতে দেখে সবাই মিলে ভানিকে নিয়ে হসপিটালে যায় আর হসপিটালের মধ্যে ক্রিসও বসেছিল সারা রাত ধরে। এটা ভানির বাবা নোটিস করে যে ছেলেটা ঠায় ওখানে বসে রয়েছে। আর তারপরে যখন ভানির হুঁশ আসে আর ক্রিস যখন ভানির সাথে দেখা করতে যাচ্ছিল তখন তার মা তাকে ধরে এবং ক্রিসকে বলতে থাকে তুমি আমার মেয়েকে বিয়ে করবে তো, নাকি ওর সাথে এমনি ঘুরে বেড়াচ্ছ? যদি এমনি ঘুরে বেড়ানোর প্ল্যান
প্ল্যান থাকে তাহলে তুমি এখনই এখান থেকে চলে যাও, তোমাকে ওর কাছে যেতে হবে না। এইসব উল্টোপাল্টা কথা বলতে থাকে। তখন বানির বাবা তাকে আটকায় এবং ক্রিসকে বানির সাথে দেখা করতে দেয়। তারপরে ক্রিস বানির সাথে দেখা করতে যায় এবং কিছু না ভেবেই তাকে বলে দেয় যে এবার আমাদের বিয়ে করে নেওয়া উচিত। যেটা শোনার পরে বানি ভালো করে বুঝতে পারছিল যে এইসব কথা কোথা থেকে আসছে, যার জন্য বানি তাকে বোঝায় যে লাইফে এখন অনেক কিছু বাকি রয়েছে, অনেক বড় কিছু করতে হবে। তারপরে ক্রিস নিজের বন্ধুদের সাথে শো করার জন্য গোয়াতে চলে যায় এবং সেখানে গিয়ে সে দেখতে পায় যে সে কতটা ফেমাস হয়ে গিয়েছে। তাকে জুড়ে পুরো ক্রাউড ছিল, পুরো ক্রাউডের মধ্যে তারই নাম গুঞ্জছিল। কেবি তখন বলে যে দেখ ভাই, তোর স্বপ্ন পূরণ হয়ে গেছে, তুই ফেমাস হয়ে গেছিস। যদিও বা ক্রিস এখানে খুব একটা বেশি খুশি হতে পারে না, কারণ সে বানির ব্যাপারেই ভেবে যাচ্ছিল। এই সব কিছু তো বানির দৌলতেই সে পেয়েছে, আর বানিকে ছাড়া সে কিভাবে সেলিব্রেট করতো। অন্যদিকে বানি এসেছিল তার রিপোর্ট নিতে। তখন তাকে ডক্টর বলে তার একটা ছোট্ট রুটিন চেক আপ হবে এবং তাকে জিজ্ঞাসা করে যে আপনি সব জিনিস মনে রাখতে পারেন তো? তখন সে বলে যে না, সব জিনিস মনে রাখতে পারি না, তাই আমি ডায়েরিতে লিখে রাখি। তখন তাকে ডক্টর একটা ডেট জিজ্ঞাসা করে, মানে সেই দিন কি ডেট ছিল, এবং সে সেই ডেটটা বলতে পারে না, যার কারণে ডক্টর তাকে ডেটও বলে দেয় এবং ডক্টর তাকে একটা অ্যাড্রেস বলার জন্য বলে, বলো তো এই অ্যাড্রেসটা কি? প্রথমে তো বানি বলে দেয়। দু একটা কথার পরে যখন ডক্টর তাকে সেই অ্যাড্রেসটা জিজ্ঞাসা করে, সে কিছুতেই অ্যাড্রেসটা মনে করতে পারছে না। আর সবার প্রথমে যে ডেটটা তাকে জিজ্ঞাসা করেছিল ডক্টর, সেটাকেও সে মনে করতে পারছে না। যার পরে ডক্টর বানিকে জানায় তোমার অ্যালজাইমার রয়েছে, যেমন কি তুমি সবকিছু এখন অল্প অল্প করে ভুলে যাচ্ছ, আস্তে আস্তে তুমি পুরোটাই ভুলে যাবে, তোমার বাবা মাকে ভুলে যাবে, আশেপাশের লোকজন, জিনিসপত্র সব ভুলে যাবে। এটা ফার্স্ট স্টেজ, তাই জন্য তুমি ছোটখাটো জিনিস বলছো, আর তারপর তুমি সবকিছু ভুলে যাবে। যেটা শোনার পরে বানি খুবই অবাক হয়ে যায়, আর তখন সে শকটে চলে যায়। আর ডক্টর তখন তাকে বলে এটা যেন সে তার পেরেন্টসকে জানিয়ে দেয়। যখন ট্যুর থেকে ক্রিস ফিরে আসে তখন সে বানির সাথে দেখা করে, আর বানি তো তখন তার ফোনও তুলছিল না। আর ক্রিস তারপরে বলতে থাকে যে আমি যেটা চাইছিলাম সেটার কাছাকাছি আমি পৌঁছাচ্ছি। আর ক্রিস তখন বলে যে আমরা দুজন একসাথে আগে যাব। এই সব কথা শোনার পরে বানি বুঝতে পারে যে ক্রিসের মোমেন্টটা কতটা হ্যাপি রয়েছে। এখন তাকে এইসব কথা জানিয়ে তার মোমেন্টটা নষ্ট করার কোনো মানেই হয় না, তাই তাকে কিচ্ছু বলে না বানি। অন্যদিকে আমরা দেখতে পাই বানি একজনের ইন্টারভিউ নেবে বলে একটা জায়গায় গিয়েছিল, সেখানে সে মহেশকে দেখতে পায়, মানে তার এক্সকে। আর তারপরে আমরা জানতে পারি মহেশ এই কোম্পানিতে, মানে বানির কোম্পানিতে ইনভেস্ট করেছে, যার কারণে সে সেখানকার বস হয়ে গিয়েছে এখন। তারপরে বানি ক্রিসের কাছে চলে আসে। আজকে ক্রিসের অল ইন্ডিয়া ট্যুরের জন্য বেরোনোর কথা ছিল। তখন বানি তাকে বলে সে তার জবটাকে ছেড়ে দেবে, আর হঠাৎ করে ক্রিসের ব্যাগ গোছানো শুরু করে দেয়। যেটা দেখার পরে ক্রিস খুবই শকড হয়ে গিয়েছিল, কারণ কিছুক্ষণ আগে তারা দুজন মিলে একসাথে তার ব্যাগ প্যাক করেছিল। আর এই কথাতে ক্রিস তাকে জিজ্ঞাসা করে দ্বিতীয়বার আমরা কেন ব্যাগ প্যাক করছি? তখন বানি তাকে বলে যে আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। এরপরে ক্রিস নিজের ট্যুরের জন্য বেরিয়ে পড়ে। আর অন্যদিকে আমরা রাতে বানিকে দেখতে পাই, যে কিনা অফিসের পার্টিতে গিয়েছিল, যেখানে তার মহেশের সঙ্গে দেখা হয়। মহেশ তখন বানিকে লাইন দিচ্ছিল আর তাকে টিজ করছিল। আর তখন মহেশ বলতে থাকে আমি তোমাকে কত মিস করেছি তুমি জানো। তখন হঠাৎ করে বানি বলতে থাকে আমরা তো একসঙ্গেই রয়েছি, তাহলে তুমি আমাকে মিস কেন করছিলে? আসলে বানি এখানে ভুলে গিয়েছিল যে মহেশের সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। সে ভাবছিল এখনো অব্দি সে মহেশের সঙ্গেই রয়েছে, আর তাদের তো খুব তাড়াতাড়ি বিয়ে হবে। আর এই কারণে সে মহেশের হাতটাকে ধরে নেয়। আর যেটা দেখার পরে মহেশ খুব রিয়াক্ট করতে শুরু করে। আর এই সব কিছুর পরে বানিও খুব চিল্লে দেয়, যার কারণে পুরো পার্টির লোক তাদেরকে দেখছিল। হঠাৎ করে মহেশের বউ এসে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তখন সে জানায় যে একটা এমপ্লয় শুধুমাত্র সিন ক্রিয়েট করছে। এই বলে সে বানিকে ধাক্কা দিয়ে সেই পার্টি থেকে বার করে দেয়। অন্যদিকে ক্রিস বানিকে কল করছিল, কিন্তু বানির ফোন তো সেই পার্টিতেই ফেলে রেখে গিয়েছিল বানি। আর সেখানকার সিকিউরিটি গার্ড বানির ফোনটা তোলে এবং ক্রিসকে সবকিছু জানিয়ে দেয়। সবার আগে ক্রিস সেখান থেকে ফিরে বানির ব্যাগ আর ফোনটা নেয়, আর তার ব্যাগের মধ্যে সে সেই ডক্টরের রিপোর্টটা দেখতে পায়, যেখানে লেখা ছিল যে বানির এই প্রবলেম রয়েছে। আর তারপরে সে সবার আগে গ্রাউন্ডে চলে যায়। আর তারপরে সে বানিকে দেখতে পায়। তখন সে বানিকে জিজ্ঞাসা করে তোমার সাথে এত কিছু হচ্ছিল, তুমি আমাকে একবারও জানালে না? তখন বানি তাকে বলে তুমি আমার থেকে দূরে চলে যাও, কারণ আমি সবাইকে খুব তাড়াতাড়ি ভুলতে চলেছি, আর আমাদের সঙ্গে তো কোনো ফিউচারও নেই। তখন ক্রিস
তাকে জানায়, আমি তোমাকে শেষ অব্দি ভালোবেসে যাব, যতই যাই হয়ে যাক না কেন, আমরা তোমার ট্রিটমেন্ট করাবো। তারপরে ক্রিস বানিকে ট্রিটমেন্টের জন্য নিয়ে যায়, আর বানির প্যারেন্টসও সেখানে উপস্থিত ছিল। তখন ডক্টর তাদেরকে জানায়, আমরা ট্রিটমেন্ট তো শুরু করে দিয়েছি, কিন্তু বানিকে একটা শান্ত অন্যরকম মহলে নিয়ে যেতে হবে, যেখানে তার মাথা একদম ভালো অবস্থায় থাকবে, যেখানে তার উপর কোনো স্ট্রেস পড়বে না। যেটা শোনার পরে ক্রিস ডিসাইড করে বানিকে নিয়ে সে কোথাও একটা যাবে, আর এই কথাতে বানির পরিবারের লোকেরাও তাকে বারণ করে না। এরপরে ক্রিস বানিকে নিয়ে একটা শহরের থেকে দূরে চলে যায় একটা জায়গাতে, আর সেখানে গিয়ে তারা সময় কাটাতো, গান লিখতো, গান করতো, আর এভাবেই কোয়ালিটি টাইম স্পেন্ড করতো। আর একদিন হঠাৎ করে ক্রিসের কাছে তার বন্ধুদের ফোন আসে, আর তার বন্ধুরা বলতে থাকে, এখানকার অডিয়েন্সরা তোকে খুব মিস করছে, তোকে তাড়াতাড়ি জয়েন করতে হবে রে। এর সাথে সাথে ক্রিস বলে, না এখন আমি যেতে পারবো না, এখন আমার বানির পাশে থাকাটা খুব দরকার, আর পারলে তুই পুনিতের সাথে কথা বল যে কোনো কাজ বাজ আছে কিনা, কারণ টাকার দরকার আমার। আর এই কথাটা বানিও শুনে নেয়, আর ক্রিসকে বলতে থাকে, আমার জন্য তুমি নিজের স্বপ্নটাকে একদমই নষ্ট করবে না, তোমার ওখানে যাওয়াই উচিত। তখন ক্রিস তাকে বলে যে তুমি যদি আমার সঙ্গে যাও তাহলে আমি যেতে রাজি আছি। তারপরে এরা সবাই মিলে ক্রিসের পারফরমেন্সের জন্য চলে আসে পরের দিনকার, আর বানি তাকে বলে, আমি তোমার পারফরমেন্সের সামনেই থাকবো, তুমি চিন্তা করো না, তুমি পারফর্ম করতে যাও। তারপরে ক্রিস পারফর্ম করতে চলে যায়। অন্যদিকে বানি যখন আসছিল তখন সে হঠাৎ করে মহেশকে দেখতে পায়, আর মহেশকে দেখার পরেই যেন বানি সবকিছু ভুলে যায়। সে আবারও সেই পুরোনো দিনে চলে যায়, যেখানে তার মহেশের সঙ্গে এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছিল, আর মহেশ ছিল আজকে শোয়ের স্পন্সর। আর সে এসে হঠাৎ করে বানিকে বলে, আমার মনে হয় তুমি আমাকে ভুলতে পারোনি, যার কারণে আমার পিছু পিছু এখানেই তুমি চলে এসেছো। তখন তাকে বানি বলতে থাকে, আমি তো এখানে তোমার জন্যই এসেছি, আমি তো তোমার কাছেই থাকবো বলে এসেছি। তারপরে মহেশ তাকে ভুলিয়ে ভালিয়ে একটা পাশের রুমে নিয়ে যায়, তার ফায়দা উঠাবে বলে। অন্যদিকে পারফরমেন্সের টাইমে ক্রিসের চোখ বানিকেই খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু সে তো বানিকে দেখতে পায় না সেখানে। আর এখানে যখন মহেশ বানির সঙ্গে কিছু একটা করার চেষ্টা করছিল, তখনই সেখানে ক্রিস পৌঁছে যায়, আর সে এসে বানিকে বাঁচিয়ে নেয়, আর মহেশকে ধরে খুব মারতে থাকে। আর এদিকে অবাক করার ব্যাপার হচ্ছে, বানি এতটাই পাগল হয়ে গিয়েছিল, মানে সবকিছু ভুলে যাওয়ার কারণে সে ভাবছিল হয়তো ক্রিস একটা অন্য লোক, যার কারণে সে চাকু নিয়ে ক্রিসকেই মেরে দেয়, আর বলতে থাকে, মহেশের থেকে দূরে থাকো তুমি। আর এটা দেখার পরে তখন ক্রিস বুঝে যায় যে বানি নিজের সবকিছু ভুলিয়ে দিয়েছে, যার কারণে সে এখনো ভাবছে যে মহেশ তার কেউ হয়। তারপরে যা হোক করে ক্রিস বানিকে সামলায়। অন্যদিকে ক্রিসের বাবাও এসেছিল কনসার্টে, যে এখন দারু খাওয়া ছেড়ে দিয়েছিল, আর সে এসে ক্রিসের কাছে ক্ষমা চায়, আর বলতে থাকে, আমি আর কোনোদিনও মদে হাত লাগাবো না, হাত লাগিয়ে আমি খুব বড় ভুল করে দিয়েছিলাম। পরের দিন সকালে এত কিছু ঝামেলার পরে বানি ঘুম থেকে উঠে ক্রিসকে বলে, আজকে তো তোমার শো রয়েছে, আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে আসছি, আমরা শো এর জন্য বেরোবো না? তখন তাকে ক্রিস বলে, শো কালকে হয়ে গিয়েছে, আর শোটা খুব ভালো হয়েছিল। আসলে বানি এখন ছোট ছোট কথাও ভুলতে শুরু করে দিয়েছে। অন্যদিকে ক্রিস একটা নতুন গান লিখবে ভাবছিল, তখন বানি তাকে বলে যে আমি এমন একটা গান বানাবো যেটা সবার মনকে ছুঁয়ে যাবে। অন্যদিকে ক্রিস সোজা সেই মহেশের কাছে ক্ষমা চাইতে চলে যায়, কারণ সে ছিল সেই শোয়ের স্পন্সর। তখন কেডি বলে যে কারোর কাছে ক্ষমা চাইতে যাওয়ার কোনো দরকার নেই, কারণ ক্রিস নিজের লাইফে প্রথম কারোর কাছে ক্ষমা চাইতে যাচ্ছিল। তখন কেডি বলে যে তুই তোর ফিউচারটা দেখ, তুই শুধুমাত্র ওর দায়িত্ব নিলে হবে না, ওর বাবা মা রয়েছে ওর দায়িত্ব নেওয়ার জন্য। তখন ক্রিস তাকে জানায় যে বানি ছিল বলে আজ আমার জীবনটা ঠিক পথে এসেছে, আর তারপরে সে বলে যে আমি বানির সাথে খুশি রয়েছি। এরপরে ক্রিস বাড়িতে ফিরে আসে, আর দেখতে পায় যে বাড়িতে কেউই নেই। এরপরে সে সব জায়গায় বানিকে খুঁজতে থাকে, পুলিশ স্টেশনে সে শেষ পর্যন্ত গিয়ে ওঠে, আর এফআইআর লেখাতে থাকে। বানির বাবা মাও সেখানে এসে প্রস্তুত হয়েছিল, কিন্তু তার আগে ক্রিস সব জায়গায় তাকে খুঁজেছে, যে কটা প্লেসে বানি যেতে পারতো সে সব জায়গায়। আর ক্রিসও আস্তে আস্তে ভেঙে পড়ছিল। তারপরে সেখান থেকে সে বানির ডায়েরিটা পায়, যেখানে সে একটা পোয়েট্রি লিখে গিয়েছিল শেষবারের মতো, আর সেটা নিয়েই ক্রিস গান বানাবে বলে ডিসাইড করে নেয়। আর তার বন্ধুদের কাছে গিয়ে সাহায্য চেয়ে সে সেই গানটাও বানিয়ে দেয়, কারণ তার মনে হতো এই গানটা শুনে একদিন হয়তো বানি তার কাছে ঠিক ফিরে আসবে। আর দেখতে দেখতে বেশ কিছু বছর কেটে যায়। ক্রিস এখন অনেক বড় রকস্টার হয়ে গিয়েছিল, যেখানে সে পুরো অল ইন্ডিয়া ট্যুর করছিল। তার অল ইন্ডিয়া ট্যুর কমপ্লিট হওয়ার পরে তার একটা শো হয় লন্ডনে, আর প্রথমবার কোনো ইন্ডিয়ান লন্ডনে গিয়ে শো করবে। তারা যখন লন্ডনে শো করতে গিয়েছিল তখন কেডি বলে যে আমাদের গানের অনেক রিল হচ্ছে, আর তখন তারা ওই স্টেডিয়ামে রিলগুলো দেখছিল। রিলগুলো দেখতে দেখতে হঠাৎ করেই একটা হিমাচলের রিলস চলতে শুরু করে, আর সেখানে কেডি হঠাৎ করেই দেখতে পায় যে বানি ওখানে উপস্থিত রয়েছে, যার জন্য সে ওটা ক্লিয়ার করবে বলে সেটাকে জুম করে দেখে, আর তখন বড় স্ক্রিনে আমরা বানিকে দেখতে পাই। আর এটা দেখার পরে
তারপরে ক্রিস নিজের শো ছেড়ে দিয়ে ইন্ডিয়া ফেরত চলে আসে আর হিমাচলে গিয়ে সে বাণীর ব্যাপারে লোকের কাছে জিজ্ঞাসাবাদ করতে থাকে। তারপরে সে খুঁজতে খুঁজতে মহিলা আশ্রমে চলে যায়। সেখানে সে একটা লেডিকে দেখতে পায়। সেই লেডিটা তখন তার নাম জিজ্ঞাসা করে আর সে তার নাম বলাতে তখন তাকে একটা চিঠি দেয় সে। তারপরে ক্রিস সেই চিঠিটাকে পড়ে, যেখানে বাণী লিখে দিয়েছিল যে ক্রিস, আমি তোমাকে প্রায়ই ভুলে যাই, কিন্তু হঠাৎ করেই আমার সবকিছু মনে পড়ে যায় আর আমার অনেক কষ্ট হয় যে আমি তোমাকে কতটা বিরক্ত করেছি। আমার জন্য তুমি নিজের কেরিয়ারটাকে শেষ করে দিচ্ছিলে, যার কারণে আমাকে তোমার কাছ থেকে সরে আসতে হলো। আর আমি একমাত্র জিনিস চাই যে তোমার স্বপ্নটা যেন পুরো হয়। এইসব কিছু পড়ার পরে ক্রিস কাঁদতে থাকে। তারপরে সে খুঁজতে খুঁজতে বাণীর কাছে যায় দেখা করার জন্য। এখন তো বাণীর কিচ্ছু মনে নেই, সে একটা আলাদাই লোক। তারপরে ক্রিস বাণীর সাথে অচেনা লোকের মতনই দেখা করে আর তার সাথে কথা বলতে থাকে। আর কথায় কথায় তারপরে ক্রিস তাকে কনভিন্স করে ঘুরতে যাওয়ার জন্য। তারপরে তারা একটা জায়গায় যায় আর ক্রিস তখন তাকে কিছু জিনিস করে মনে করানোর চেষ্টা করছিল। তারপরে ক্রিস ওখান থেকে বাণীকে নিয়ে একটু বাইরে আসে, তাকে ঘোরায় ফেরায় আর তাকে মনে করানোর চেষ্টা করে তাদের মধ্যে ঠিক কি সম্পর্ক রয়েছে। তারপরে অনেক কষ্ট করে বাণীকে সে মনে করায়। তারপরে বাণীর মনে আসাতে বাণীও তাকে ভালোবাসি বলে স্বীকার করে নেয়। আর এখানেই এদের লাভ স্টোরির দি এন্ড হয়ে যায়। কিন্তু তারপরেও আমরা একটা পোস্ট ক্রেডিট সিন দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাই সবার শেষে বাণীর এই সব কিছুর সত্ত্বেও ক্রিস বাণীকে বিয়ে করে এবং বাণী বারবারই এই সব জিনিসগুলো ভুলে যেত, যার কারণে সে নিজের ডায়েরিতে এই সব কিছু আটকে লিখে রেখে দিয়েছিল। যখনই সে ভুলে যেত তারপরে আবার সে দেখে নিত। আর এইভাবেই তারা দুজনে একসাথে সারা জীবনের মতন থেকে গেল। আর এর সাথে সাথে মুভিটা এখানেই এন্ড হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভি এক্সপ্লেনেশনটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদমই ভুলো না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা করছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।